আল্লামা ইমাম হায়াত, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি আমাদের আজকের আলোচ্য বিষয়, যে কত দূর আসলে এই যে বৈষম্য বা ট্যাগিং এটি দূর হলো, এই পথটা আসলে কতটুকু দূর হলো বা দূর করতে পারলাম, একটি বছর আমরা অতিক্রান্ত হলো, একটি বছর সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য শুনবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দয়াময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। সত্য মানবতার মুক্তির উৎসব প্রাণাধিক নবীর প্রতি সালাতু সালামের সাথে শুরু করছি। আপনি খুবই সময় উপযোগী প্রশ্ন করেছেন। বৈষম্য দূর করার জন্য আন্দোলন হয়েছিল, জনগণ নেমে এসেছিলেন পথে। কোটা আন্দোলন থেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের সূত্রপাত। কোটা আন্দোলন একটা রাজনৈতিক আন্দোলন ছিল, ছাত্রদের একটা অংশের আন্দোলন ছিল, কিন্তু পরবর্তীকালে যখন সেটা দমন করতে গিয়ে হত্যাকাণ্ড হলো, তখন সেটা জনগণ নেমে এলো। জনগণ আসলে কোনো বিশেষ ব্যক্তির বা কোনো সংগঠনের ডাকে আসেনি, জনগণ খুনের বিরুদ্ধে এসেছিল। জনগণ আগে থেকেই বিক্ষুব্ধ ছিলেন বিগত সরকারের যে প্রশাসনের নির্বাচন, যে মানে জুলুমের শাসন, সেখান থেকে জনগণ মুক্তি চেয়েছিল। জনগণ সবার অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা, বাক স্বাধীনতা চেয়েছিলেন। জনগণ বিক্ষুব্ধ ছিলেন, তাই হত্যাকাণ্ড দেখে জনগণ এগিয়ে এসেছিলেন। কিন্তু পরবর্তীকালে সেটা বৈষম্য বিরোধী আন্দোলন এবং সরকার পতনের আন্দোলনে তথা গণতন্ত্রের যে প্রত্যাশা, আবার জনগণের মালিকানা প্রতিষ্ঠার যে প্রত্যাশা, বাক স্বাধীনতার প্রত্যাশা, খুন-জুলুম অবিচার দূর হওয়ার, বৈষম্য এবং বিভিন্ন রকমের বিভেদ, রাষ্ট্রকে দলীয়করণ করার যে ক্ষোভ অসন্তোষ ছিল জনগণের মধ্যে, সেখান থেকে মুক্তির প্রত্যাশায় জনগণ পথে নেমে এসেছিলেন। সরকার পতন হয়। আমাদের সবার প্রত্যাশা ছিল, জনগণের সবার প্রত্যাশা ছিল যে বৈষম্য মুক্ত একটা জীবনের স্বাধীনতা ভিত্তিক নিরাপদ জীবনের নিরাপদ রাষ্ট্র তৈরি হবে, আবার গণতন্ত্র পুনরুজ্জীবিত হবে, আবার জীবনের স্বাধীনতা ফিরে আসবে, বাক স্বাধীনতা ফিরে আসবে, সবাই যার যার বিশ্বাস আদর্শ নিয়ে চলবেন, যার যার মত পথ ধর্ম নিয়ে চলবেন। কিন্তু আমরা খুবই দুঃখের সাথে মর্মান্তিকভাবে লক্ষ্য করেছি যে পরবর্তীকালে এই সরকার আসার পর আগের প্রত্যাশার তো বিপরীত তো হয়েছেই, শুধু বিপরীত হয়নি, আগের চেয়েও মারাত্মক রকমের বৈষম্য, বিভেদ, বিদ্বেষ, রাষ্ট্রদলীয়করণ এবং ধর্মের নামে অধর্মগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসী রাজনীতিকে প্রশ্রয় দেওয়া এবং একটা বিশেষ দল তৈরি করে সেটাকে সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে মারাত্মক বৈষম্য তৈরি করা এবং অন্যান্য ধর্মের মানুষের উপরে হামলা করা, মাজারে হামলা হওয়া, মন্দিরে হামলা হওয়া, মব সন্ত্রাস সৃষ্টি হওয়া, পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করা এবং রাষ্ট্রদলীয়করণ এবং দলীয়করণে চাকরিচ্যুত করা, এভাবে একটা মারাত্মক বৈষম্য হচ্ছে। এবং এটাকে বৈষম্য বললে কম বলা হয়, এটাকে জনগণ এখন নব্য স্বৈরাচার বলছেন, নব্য ফ্যাসিবাদ বলছেন। এবং যে একটা প্রত্যাশা ছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, জনগণের অধিকার, স্বাধীনতা, জনগণের রাষ্ট্রীয় মালিকানা, নাগরিকত্ব ফিরে আসবে, তার প্রত্যাশার বিপরীতে বর্তমান অবস্থা। কারণ সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য, গণতন্ত্রের পুনরুজ্জীবনের জন্য প্রয়োজন ছিল যে দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত একটা নির্বাচনী সরকার এবং নির্বাচন কমিশনকেও পক্ষপাত মুক্ত হওয়া দরকার ছিল। সেনাবাহিনী, পুলিশ প্রশাসনকে পক্ষপাত মুক্ত, দলনিরপেক্ষ, জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে হওয়া উচিত ছিল। কিন্তু আমরা বাস্তবতা এখন যেটা দেখতে পাচ্ছি, সরকার নিজেই পক্ষপাতদুষ্ট হয়ে গেছেন এবং সরকারের সাথে সাথে পক্ষপাতদুষ্ট মানে কাদের পক্ষে তারা কাজ করছেন? সরকারের ক্যাবিনেটের মধ্যেই আমরা দেখছি ধর্মের নামে অধর্মগ্রবাদী, সাম্প্রদায়িক, জঙ্গিবাদী দলের লোকেরা আছেন এবং বর্তমানে তারা যে সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি প্রশ্রয়ে একটা দল করেছেন, সেই দলের নেতৃবৃন্দ আছেন এবং সরকার বিশেষ কিছু দলকে নিয়ে সংলাপ করছেন। অথচ আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, আমরা স্বৈরতন্ত্র থেকে মুক্তির জন্য অনেক সংগ্রাম করেছি 15 বছর ধরে। আমাদেরকেও ডাকা হয় না, আরো অনেক স্বৈরতার বিরোধী এবং গণতন্ত্রপন্থী দলকে ডাকা হচ্ছে না। মুষ্টিমেয় কয়েকটা দলকে নিয়ে তারা সংলাপ করেন এবং তারা তাদের নিজস্ব মন গড়া তৈরি একটা সনদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, দলীয় মতবাদ এবং সংস্কারের নামেও তাদের নিজেদের মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু শুনে আসি। আল্লামা ইমাম হায়াত, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে আমরা বলছি কাঙ্ক্ষিত যেই জায়গায় যাওয়ার কথা ছিল, আসলে প্রত্যাশার সাথে প্রাপ্তির ব্যবধান তো থাকেই, কিন্তু সেই ব্যবধান কতটা কম হয়তো সেই বিষয় নিয়েই আমাদের আলোচনা। তো এই জায়গাতে একটি বড় উদ্বেগের বিষয় বা বলি, বা আলোচনার বিষয় বলি, সমালোচনার বিষয় বলি গত 1 বছরে, সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতি। এবং সেখানে সরকারের প্রচেষ্টার কথা, মানে আন্তরিকতা, সদিচ্ছা, এগুলোর কথা যেমন বলা হয়, রাজনৈতিক দলগুলোরও দায় আছে কিনা,
সেই বিষয়টি একটু ক্লিয়ার করবেন আপনি। জি, ধন্যবাদ। আসলে রোগের জন্য প্রপার যে চিকিৎসা এবং উপযুক্ত চিকিৎসক দুইটাই প্রয়োজন, এবং সঠিক ফর্মুলা অনুসারে এগিয়ে না গেলে কোনো সংকটেরই আসলে সমাধান সম্ভব নয়। রাষ্ট্র একটা অনেক বড় ব্যাপার, রাষ্ট্রের সব নাগরিকের ভাগ্য জীবন জড়িত, ধর্ম মত পথ আদর্শ জড়িত। এখানে রাজনীতির সংস্কার প্রয়োজন ছিল। যে একক গোষ্ঠীবাদী রাজনীতি মূলত বিশ্বব্যাপী এবং বাংলাদেশ সহ সব জায়গায় জীবনের সংকট, গণতন্ত্রের সংকট, অধিকার স্বাধীনতার সংকট, ধর্মের সংকট, অর্থনীতির সংকট, সবকিছুর পিছনে মূলে আছে একক গোষ্ঠীবাদী রাজনীতি, অর্থাৎ একক ধর্মের নামে অথবা একক জাতীয়তাবাদী চেতনা ভিত্তিক বস্তুবাদী চেতনার যে রাজনীতি, সেটা আমরা এখানে বাংলাদেশে এবং সারা দুনিয়ায় জনগণের যে প্রত্যাশা, নিরাপত্তা, অধিকার, স্বাধীনতা, জীবনের মর্যাদা, অর্থনীতি, বৈষম্য দূর হওয়া, সারা বিশ্বে এই দুঃখ এই ক্ষোভ আছে এবং বাংলাদেশে সেটা প্রকটভাবে আছে। আমরা এখানে অনেক আন্দোলন, সেই ব্রিটিশ বিরোধী সংগ্রাম, ইন্ডিয়ার বিভক্তি, সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে কিন্তু মুক্তি আসেনি। পরবর্তীকালে 71-এ আমরা স্বাধীনতার আন্দোলন, কিন্তু আমরা একটা রাষ্ট্রীয় ভৌগোলিক মানচিত্র তৈরি হয়েছে, স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছে, কিন্তু জীবনের স্বাধীনতা, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা আসে নাই। বারবার আমরা গণতন্ত্রের জন্য, অধিকারের জন্য, নিরাপত্তার জন্য সংগ্রাম করে আসছি। নূর হোসেন গণতন্ত্র মুক্তি পাক বলে পরবর্তীকালে জীবন দিলেন, কিন্তু গণতন্ত্রের জন্য আবারও আন্দোলন, আবারও ত্যাগ, আবারও রক্তপাত। এবার 24-এর আন্দোলন, কিন্তু স্বাধীনতা গণতন্ত্র কিছুই আসলো না। এবং কথা হচ্ছে যে আসার যে পথ, আসার যে ফর্মুলা, আমরা সেটা দেখতে পাচ্ছি না। সেটার জন্য সরকারকে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে মূল দায়িত্ব নিতে হবে। রাজনৈতিক দলগুলোকে অবশ্যই তারা রাজনৈতিক দলগুলোর পরামর্শ নিতে হবে, কিন্তু ওই পরামর্শটাই গ্রহণযোগ্য, যেটা জনগণের সবার পক্ষে কাজে আসে। একক ধর্ম, একক মতবাদ, একক দলের পক্ষে নয়। সর্বজনীন হতে হবে, ইউনিভার্সাল হতে হবে, হিউম্যানিটারিয়ান হতে হবে, যে রাষ্ট্র সবকিছুর আগে থাকতে হবে এবং এর আগে থাকতে হবে সবার জীবন, সবার মালিকানা, সবার অধিকার। এই জন্য তাদেরকে দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত এবং সবার প্রতিনিধিত্বশীল হওয়া দরকার ছিল, কিন্তু মর্নিং শোজ দ্য ডে আমরা তাদের কাছে সেটা পাচ্ছি না। এই জন্য ভবিষ্যৎকে আমরা আশঙ্কাযুক্ত, মেঘাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন, দেশ, রাষ্ট্র, ধর্ম, গণতন্ত্রের ভবিষ্যৎকে আমরা খুবই আশঙ্কাজনক, খুবই আমরা হতাশভাবে দেখতে পাচ্ছি। জি, আমি আসবো আবার আপনার কাছে। জনাব আল্লামা ইমাম হায়াত, যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, যে এই যে বৈষম্য কিংবা ট্যাগিং, সেটি কতটা দূর হলো সেটি যেমন আলাপ করছে, এবং এই আলোচনায় ঘুরে ফিরেই যেটি আসে যে পরিস্থিতির উত্তরণে একটি গণতান্ত্রিক এবং নির্বাচিত সরকার, জনপ্রতিনিধিত্বশীল সরকার, তাহলে হয়তো আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য যে বিষয়গুলো আসে তার একটি ইতিবাচক পরিবর্তন হবে বা সেই দিকে যাবে। সেই জায়গায় নির্বাচন নিঃসন্দেহে, আপনিও বলছিলেন, জরুরি। এখনকার পরিবেশ পরিস্থিতি, তাতে করে আপনার কাছে নির্বাচন সম্পর্কে সার্বিক বিষয় কি মনে হচ্ছে? ধন্যবাদ। নির্বাচন গণতন্ত্রের উত্তরণের জন্য অপরিহার্য, অবিকল্প বিষয়। নির্বাচন অবশ্যই লাগবে, তবে আমরা অনেক ধোঁকার নির্বাচন দেখে এসেছি, আমরা অনেক প্রহসনের নির্বাচন দেখেছি, নির্বাচনের নামে গণতন্ত্র হত্যা দেখে এসেছি। আবার যদি তার পুনরাবৃত্তি হয় তাহলে সেটা রাষ্ট্রের জন্য খুবই দুর্ভাগ্যজনক, জনগণের জন্য খুব দুর্ভাগ্যজনক হবে। তবে আমরা সেটারই আলামত দেখতে পাচ্ছি। কারণ হচ্ছে যে নির্বাচনী সরকার, অন্তর্বর্তী সরকার মানে আসলে নির্বাচনী সরকার, এবং তাদেরকে অবশ্যই জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, জনপ্রতিনিধিত্বশীল সরকার হতে হবে, জবাবদিহিমূলক সরকার হতে হবে, জনগণের সংসদ লাগবে। আর সেটার জন্য ফেয়ার নির্বাচন হতে হলে প্রথম শর্তই হচ্ছে সরকারকে দলনিরপেক্ষ, পক্ষপাত মুক্ত হতে হবে, পক্ষপাত দুষ্ট নয়, এবং নির্বাচন কমিশনকে পক্ষপাত মুক্ত হতে হবে, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসনকে দলনিরপেক্ষ অবশ্যই হতে হবে। কিন্তু বাস্তবতা তার বিপরীত। এবং একই সাথে তারা বিভিন্ন দলকে প্রশ্রয় দিচ্ছেন, কতিপয় দলকে প্রশ্রয় দিচ্ছেন, কতিপয় দলকে তারা আবার গুরুত্ব দিচ্ছেন না এবং অবদমন করার চেষ্টা করছেন। এভাবে সবার সংলাপ, এবং দল নয় শুধু, ফেয়ার নির্বাচন করতে হলে অন্তর্বর্তী সরকারকে মানে রাজনৈতিক দলের সাথে সাথে যারা মানে শিক্ষক সমাজের প্রতিনিধিত্ব করেন, সাংবাদিক সমাজের প্রতিনিধিত্ব করেন, বিভিন্ন পেশাজীবী সংগঠন, শ্রমিক, কৃষক, সবার সাথে আলোচনা করতে হবে। এবং কিন্তু তাদের মধ্যে সেটা দেখা যাচ্ছে না। অপরদিকে আইন শৃঙ্খলা ঠিক থাকতে হবে। প্রসিদ্ধ দেশের সাংবাদিক, দেশের শীর্ষস্থানীয় পত্রিকার সাব এডিটর,
জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব সোহরাব হোসেন সাহেব, তিনি বাস্তব সত্য এবং দেশের বাস্তব রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে মারাত্মক বিপর্যস্ত। আসলেই নাই, মব সন্ত্রাস যেমন হচ্ছে সেটার পিছনে আমরা সরকারের প্রশ্রয় দেখতে পাচ্ছি, কোনো অ্যাকশন দেখতে পাচ্ছি না। অপরদিকে মানে রাস্তাঘাটে মানুষ খুন হচ্ছে, ঘর থেকে বের হতে পারছে না, মামলা বের হতে পারছে না। শুধু উনি 12টা লাশের কথা বলছেন, কিন্তু আরো অনেক শত শত লাভারিশ লাশ কন্টিনিউ পাওয়া যাচ্ছে, হত্যা হচ্ছে, মিথ্যা মামলা হচ্ছে। তো জননিরাপত্তা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ভোট কেন্দ্রে যেতে হবে, মা বোনরা নিরাপদে গিয়ে ফিরে আসতে হবে। এই জন্য আমরা ইনসানিয়াত বিপ্লব একটা প্রস্তাব করেছিলাম যে বর্তমান সময়ে যদি ফ্যান নির্বাচন করতে হয় সেটা মোবাইল ডিজিটাল থাম নির্বাচন লাগবে, যেটা বর্তমানে এস্তোনিয়াতে আছে। আমরা যেমন বিকাশে লেনদেন করছি, আমরা এভাবে আই ব্যাংকিং করছি, আমাদের ভোটার আইডি, আমাদের পাসওয়ার্ড থাকবে, আমরা মোবাইলে আমাদের যার যার বিশেষাধিকার অনুসারে আমাদের মার্কায় থাম দিয়ে আমরা আঙ্গুলে ছাপ দিয়ে ভোট দিব। তাহলে আমরা নিরাপদে ঘরে বসে ভোট দিতে পারবো, আমাদের কোনো ঝুঁকি নাই। প্রবাসী 1,20,00,000 আমাদের নাগরিক আছেন, তাদের অবদান, তাদের রেমিটেন্স দিয়ে দেশ চলে, তো তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন না। এই জন্য নিরাপদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, সরকারকে দলনিরপেক্ষ হতে হবে, গণতান্ত্রিক পরিবেশ লাগবে, এবং আমরা যারা গণতান্ত্রিক এবং স্বৈরাচার বিরোধী রাজনৈতিক দল আছি সবাইকে সভা সমাবেশ করার অধিকার দিতে হবে। কাউকে ওনারা বিশেষ প্রশ্রয় সেনাবাহিনী দিয়ে প্রটোকল দিয়ে একেবারে মানে তারা সভা সমাবেশ করাবেন, আবার আমরা সভা সমাবেশ করতে গেলে আমাদেরকে বাধা দিবেন, এটা এই ধরনের বৈষম্য করলে হ্যাঁ আমরা বাধার সম্মুখীন হচ্ছি। আমরা অনেক জায়গায় আমরা সমাবেশ করতে পারি না, কোনো কারণের দর্শন নাই। আচ্ছা, তো এই 5 আগস্টের পরেও আমরা এই কয়েক ডিস্ট্রিক্টে সমাবেশ করতে পেরেছি, আরো 12-13টা ডিস্ট্রিক্টে আমরা সমাবেশ করার আবেদন যখন করলাম, পুলিশ প্রশাসন কোনো কারণ দর্শনও ছাড়াই আমাদেরকে সমাবেশ করতে দিলেন না। আবার যখন আমরা বললাম কেন, আমাদের সমস্যা কোথায়, তারা বললেন উপরের নির্দেশ। এভাবে হলে গণতন্ত্র, সুষ্ঠু নির্বাচন কোনোদিন ফিরে আসবে না। আল্লামা ইমাম হায়াত, যে বিষয়টি আপনি বলছিলেন নির্বাচন প্রসঙ্গে, নির্বাচনের ব্যাপারে কিন্তু আরো একটি বিষয় আসে, যখনই আপনি তো বলছিলেন পক্ষপাত দুষ্ট নির্বাচন বা সেই ধরনের নির্বাচন যদি হয় সেটি কোনোভাবেই কাম্য নয়, সেটি একটি বিষয়, প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা থাকবার প্রয়োজন রয়েছে। কিন্তু নির্বাচন প্রসঙ্গ যখনই আসে তখন আরো একটি প্রসঙ্গ আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি, সেটি হচ্ছে যে সংস্কার, বিচার এবং স্থানীয় সরকারের নির্বাচনের কথাও কেউ কেউ বলে। এটি আসলে কতটা যুক্তিযুক্ত, এবং পিআরের কথাও কেউ কেউ বলছে, এগুলোর বিষয়ে যদি একটু আলোকপাত করেন। ধন্যবাদ। পিআর একটা পরোক্ষ নির্বাচন, পিআরের মধ্যে দিয়ে সরাসরি জনগণ তার আসনে নিজের এমপি নির্বাচন করতে পারেন না। আর এই কারণে মানে কোনো আসনের জনগণ তাদের নিজের এমপিকে সেটা বলতে পারেন না, এবং নিজের সুখ দুঃখ সংকট এটার ব্যাপারে তার কাছে কোনো কিছু আশা করতে পারেন না। আর যেহেতু তিনি কোনো সুনির্দিষ্ট আসনের ভিত্তিতে নির্বাচিত হন নাই, তাই তিনি সুনির্দিষ্ট আসনের জনগণের কাছে তিনি দায়বদ্ধও থাকেন না, তাদের সুখ দুঃখের সাথীও হন না, এবং তাদেরকে তোয়াক্কা বা পরোয়া না করেই তিনি চলতে পারেন। তো এভাবে পিআর দিয়ে আসলে মানে ডাইরেক্ট গণতন্ত্র যেটা, এটা হয় না, ডাইরেক্ট জনগণের প্রতিনিধি হয় না। এতে করে আর এটা দলীয়করণ হয়ে যায়, দল নির্বাচন করে তার মানে প্রাপ্ত ভোটের ভিত্তিতে দলের ক্যাবিনেট এমপি নির্বাচন করে। এটা কেউ বলেন যে মনোনয়ন বাণিজ্য করার জন্য, কিন্তু তা তো আরো মনে হয় আরো বেশি হয়ে যাবে। এটা করে এমপি পদ বিক্রি হতে পারে, বিশেষ মানে স্বজন প্রীতি হতে পারে, এটা মানে খুবই মানে ক্ষতিকর, এটা গণতন্ত্রের জন্য, রাষ্ট্রের জন্য, বিশেষ বাংলাদেশের প্রেক্ষিতে এটা একেবারেই অগ্রহণযোগ্য, এটা মানে গণতন্ত্র হবে না। এটি একটি বিষয়। আর যেটি বললাম যে নির্বাচনের আগে কেউ কেউ বলছে সংস্কার, বিচার, সেই জায়গাগুলো প্রসঙ্গে সংস্কার যদি সত্যিই সংস্কার হতো আসলে ভালো হতো। সংস্কারের জন্য জীবন বোঝা প্রয়োজন, রাজনীতি বোঝা প্রয়োজন, রাষ্ট্র বোঝা প্রয়োজন, মানে গণতন্ত্র বোঝা প্রয়োজন। কিন্তু আমরা বর্তমানে যারা করছেন তাদের মধ্যে সেটা দেখতে পাচ্ছি না। কিছু টেকনিক্যাল সংস্কারের কথা বলা হয়, 1 মেয়াদ না 2 মেয়াদ, 1 কক্ষ না 2 কক্ষ, এগুলো টেকনিক্যাল সংস্কার। সবচেয়ে জরুরি হচ্ছে যে রাজনীতির সংস্কার, অর্থাৎ রাজনীতি হতে হবে জীবন নীতি হিসাবে। রাজনৈতিক দল হতে হলে একক ধর্মের নামে একক জাতীয়তাবাদ, একক মতবাদ ভিত্তিক হলে হবে না, একক গোষ্ঠীর হলে হবে না। রাজনৈতিক দল হতে হলে রাষ্ট্রসভার জনগণ রাষ্ট্রের মালিক এবং সব মানুষের প্রতিনিধিত্বশীল হতে হবে, সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক হতে হবে। কিন্তু আমরা এখন দেখি যে একক ধর্মের নামে রাজনৈতিক দল, ধর্মের নামে তাদের দলীয় মতবাদ চাপিয়ে দেওয়া, অথবা একক মতবাদ ভিত্তিক দল, রাজনৈতিক দলের নামে তাদের দলীয় মতবাদ চাপিয়ে দেন, অন্য দল ওদের অধিকার মত
পদ স্বীকার করেন না, বরং ক্ষমতার বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। সাংবিধানিকভাবেই তারা তাদের মতবাদ চাপিয়ে দেন, অন্যদেরকে নিষিদ্ধ করে দেন। এটা হলে কখনো জনগণের অধিকার, জীবনের স্বাধীনতা, রাষ্ট্রের অভ্যন্তরীণ স্বাধীনতা, গণতন্ত্র ফিরে আসবে না। জি, এটি একটি বিষয়। আর বিচারের প্রসঙ্গে, বিচার তো একটি চলমান প্রক্রিয়া, তার সাথে নির্বাচনকে বেঁধে ফেলা কি বা ঠিক হবে, বা তার সাথে মোটেই ঠিক হবে না। বিচার একটা আদালতের স্বাধীন ব্যাপার। আর বর্তমানে আমরা আদালতের স্বাধীনতা আগেও দেখি নাই। আমরা দেখেছি যে ক্ষমতাসীন সরকারের এই মানে পক্ষে তাদের মানে ইচ্ছায় বিচার রায় হয়, আগেও দেখেছি, এখনো দেখতে পাচ্ছি, তার অনেক নজির আছে। এই জন্য মানে জননির্বাচিত সরকারের তত্ত্বাবধানে গণতান্ত্রিক প্রক্রিয়া আসলে বিচারকরা অধিকতর স্বাধীনতা বোধ করবেন বলে আমরা আশা করি। এবং এভাবে মানে বিচারের জন্য নির্বাচনকে বিলম্বিত প্রলম্বিত করে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করা, এটা রাষ্ট্রের জন্য, গণতন্ত্রের জন্য খুবই ধ্বংসাত্মক বিষয়। জি।